এআই ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচনে শঙ্কা ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিদের। সুন্দর ভোট আয়োজনের গণমাধ্যমের সহযোগিতা চাইলেন সিইসি। জুলাই হত্যা মামলায় হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা। পালিয়ে থেকে বিচার এড়ানো যাবে না, হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। বিতর্কে মোড়ানো বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 9 পরিচালকের পদ নিশ্চিত। সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট আমিনুল ইসলাম বুলবুল। সন্ধ্যায় ফলাফল। এবং উজানের ঢলে বিপদসীমার উপরে বইছে তিস্তা। তলিয়েছে রংপুর ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। পানিবন্দী লক্ষাধিক মানুষ। কুড়িগ্রামে ভাঙন আতঙ্ক। সময় সংবাদের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। বহুল প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশেই থাকবেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানালেন দ্রুতই দেশে ফিরবেন তিনি। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান অংশ নেবেন আগামী সংসদ ভোটে। আর সুস্থ থাকলে নির্বাচনে অংশ নিতে পারেন বেগম জিয়াও। বিরোধী জোট নিয়ে উদ্বিগ্ন নন উল্লেখ করে ক্ষমতায় গেলে সব দলকে পাশে রাখার অঙ্গীকার করেন তারেক রহমান। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে 2006 সালে নিজেদের 5 বছরের মেয়াদ শেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নিয়ম অনুযায়ী 3 মাস পর পরবর্তী জাতীয় নির্বাচন হবার কথা থাকলেও 1/11 সহ তখনকার রাজনৈতিক বাস্তবতায় সেটা হয় 2008-এর শেষ মাসে। ভোটে বিএনপির হারের পর রাতের ভোটের অভিযোগ তুলে পরবর্তী নির্বাচনগুলোতে অংশ নেয়নি দলটি। তাদের ক্ষমতা থেকে দূরে রাখতে নানা কৌশল আর মামলা গুম-খুনের পাশাপাশি দমন-পীড়ন চালায় ক্ষমতাসীনরা। যদিও সেই চেষ্টা দমাতে পারেনি বিএনপিকে। প্রতিকূল পরিস্থিতির মাঝেও দেশ ও দেশের বাইরে থেকে নিজেদের দলকে সংঘবদ্ধ রাখেন দলের শীর্ষস্থানীয় নেতারা, যার মধ্যে অন্যতম দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন দলটির শীর্ষ নেতা। আইন শৃঙ্খলা বাহিনীকে আস্থায় আনা এবং এআই ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। আর সিইসি জানালেন নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর কমিশন। এতে গণমাধ্যমের ভূমিকা জরুরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশনে অংশীজনদের সঙ্গে চলছে সংলাপ। সোমবার সকালে অংশ নিয়েছেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন গণমাধ্যমকে পার্টনার হিসেবে পেতে চায় ইসি। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ক্ষেত্রে মিডিয়া ভূমিকা রাখতে পারে বলেও জানান সিইসি। সংলাপে ইলেকট্রনিক মিডিয়ার 30 জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানালেও অংশ নেন অর্ধেক। তারা বলেন কমিশন আইনের কথা বললেও ভোটের মাঠ নিয়ন্ত্রণ করা কঠিন কাজ। এআই এর ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি খারাপ হবে বলেও জানান তারা। আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। অংশীজনদের সঙ্গে ইসির সংলাপের সর্বশেষ জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন তাদের অংশীজনদের সাথে সংলাপ শুরু করেছে। প্রথম দিন সুশীল সমাজ এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে সংলাপ হয়েছে। আজকে সংলাপের দ্বিতীয় দিন চলছে। আজ গণমাধ্যমের সাথে গণমাধ্যমের যে প্রতিনিধিরা রয়েছে তাদের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। সকালে মূলত ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। শুরুতেই হচ্ছে নির্বাচন কমিশন 30 জনকে আমন্ত্রণ জানালেও অংশ নিয়েছে আজকে 19 জন এই মুহূর্তে, এবং তারা তাদের বক্তব্যগুলো রাখছেন। বিশেষ করে এখানে যারা ইতোমধ্যে কথা বলেছেন তারা বলছেন যে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন বারবার আইনের কথা বলছে, সেই আইনের শুধু আইন কাগজে কলমে থাকলে হবে না। সেক্ষেত্রে এবারে নির্বাচনটা যেহেতু একটু ভিন্ন আঙ্গিকে হবে, একটা চ্যালেঞ্জ হবে নির্বাচন কমিশনের জন্য, কারণ এখানে নির্বাচন কমিশনের প্রতি যেমন মানুষের আস্থা নেই, তেমনি ভোটারদেরও ভোটের প্রতি আস্থা নেই। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর পরিস্থিতিতে আছে। সকলকে আসলে নিয়ন্ত্রণে এনে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করা নির্বাচন কমিশনের জন্য কঠিন কাজ হবে, এবং এই কঠিন কাজটা নির্বাচন কমিশন মূলত কিভাবে সফল করবেন সেটি হচ্ছে দেখার বিষয়। এবং কমিশন তাদের ভূমিকা কিভাবে রাখবেন, তাদের গার্ডস যে থাকতে হবে সেটিও তারা মনে করছেন যে জরুরি। এই সংলাপে উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি এর আগের দিনও বলেছেন যে আসলে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সেক্ষেত্রে গণমাধ্যমকে তাদের পার্টনার হিসেবে নির্বাচন কমিশন রাখতে চাই এবং সকলে যে বিষয়টিতে মানে সবচেয়ে যে এর জায়গা সন্দেহের জায়গা সেটি হচ্ছে এআই এর ব্যবহার। এই অপব্যবহার রোধ করা কমিশনের জন্য কঠিন হবে বলে সবাই মনে করছেন, যেহেতু সংলাপ চলছে 12:30 পর্যন্ত এই সংলাপ চলবে এবং দুপুর 2:30টার সময় আবারও সংলাপ শুরু হবে, সেটি হচ্ছে প্রিন্ট মিডিয়ার গণপ্রতিনিধিদের সাথে। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ তথ্য। নির্বাচন কমিশন ভবন থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী কাউসারা কুমু। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। পরিহার করা উচিত, এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ। নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। অথবা বিভিন্ন সৃষ্টি করে আলোচনায় এবং রাস্তায় একই ইস্যুতে আন্দোলন করে যারা একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় জাতির মধ্যে, সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ এটা না। যারা পিআর করে জনগণকে বা বাংলাদেশকে একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থার দিকে নিয়ে যেতে চায়, সেগুলোই হচ্ছে চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জ না। তা আমরা বলেছি এই গণভোট আয়োজনের জন্য যে আইনি বিধানগুলো করা দরকার, সেগুলো কনস্টিটিউশনকে স্পর্শ করবে না। কারণ সংবিধান পরিবর্তন হলে, সংশোধন হলে, যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন হলে গণভোটের বাধ্যবাধকতা আছে, সেগুলো নির্ধারিত আছে আর্টিকেল 142-তে। কিন্তু সেই সংশোধনীটা যখন হবে তখন তার পরবর্তী বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে যেতে হবে গণভোটে। সেই জায়গাতে আমরা এখন আসি নাই। আমরা বলেছি সংবিধানে অন্যান্য জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এমন কোনো বিধান নাই। সুতরাং সরকার অধ্যাদেশ জারি করে অথবা আরপিওতে সংশোধনী এনে একটা গণভোট পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করতে পারে এবং নির্বাচন কমিশন সেই গণভোটটা করতে পারবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে। এখানে ফলাফলে কি আগে হলো একটা সুবিধা আছে যে একই আয়োজন, একই অর্থ ব্যয় এবং একই লজিস্টিক, একবার ভোট সেন্টারে যাওয়া, তাতে এই সুবিধা পাওয়া যাবে। অসুবিধার মতো হচ্ছে আর একটা জাতীয় সংসদ নির্বাচনের মতো বিশাল আয়োজন করে শুধুমাত্র গণভোটের জন্য দেশকে প্রস্তুত হতে হবে, সেটা হচ্ছে অসুবিধা। কিন্তু ফলাফলে কি সেটার একটা লক্ষ্য থাকতে পারে, এই নির্বাচন যেন বিলম্বিত হয়, সেদিকে আমি যাব না। কিন্তু আরও একটা প্রশ্ন এসছে যে জাতীয় সংসদ নির্বাচনকে যাতে অসুবিধার মধ্যে না ফেলে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাবে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। জুলাই আগস্টে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সকালে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চে এ আদেশ দেন। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 14 অক্টোবর। মামলার 4 আসামি পলাতক, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, পালিয়ে থেকে কেউ বিচার এড়াতে পারবে না। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্ত কর্মকর্তার জেরা শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা আলমগীরকে জেরা করেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তদন্ত কর্মকর্তার জেরার শেষ হলে শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন। এরপর রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার আরও 3 জন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী 14 অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। বিগত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল।
এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, গুম কমিশনের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের 17 বছরে প্রায় 3500-র মতো মানুষকে গুম করা হয়েছে এমন তথ্য তাদের কাছে এসেছিল এবং তারা প্রায় 800-র মতো গুম হওয়া ব্যক্তির তথ্য যাচাই করতে পেরেছিলেন। এবং আমরা দেখেছি যে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের শিকার বেশ কয়েকটি সংগঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এসে গুমের অভিযোগ দিয়েছিলেন এবং তাদের সবারই অভিযোগ মোটামুটি শেখ হাসিনা এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ছিল। এবং এইসব মামলার এতদিন তদন্ত করেছে তদন্ত সংস্থা এবং আজকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে গুমের বেশ কয়েকটি মামলার তদন্ত তারা একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছেন এবং এই সপ্তাহে তারা তদন্ত রিপোর্ট হাতে পাবেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এইসব মামলায় আবারও গুমের মামলায় বিশেষ করে প্রধান আসামি করা হচ্ছে শেখ হাসিনা এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। এটি হচ্ছে গুমের একটি বিষয়। আর আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় জুলাই আগস্টের আন্দোলন চলাকালে 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 3টি অভিযোগ আমলে নিয়েছেন। এটি হচ্ছে একটি দিক। আর চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে অপরাধী যারাই হোক, তারা পালিয়ে গিয়ে বিচার এড়ানোর চেষ্টা যতই করুক, তাদেরকে সবাইকে যারা এই জুলাই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে ধরে বিচারের মুখোমুখি করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন পর্যন্ত বিচারের যে পথ সেই পথেই সঠিক পথেই এগোচ্ছে এবং মানুষের যে প্রত্যাশা দ্রুত বিচার নিশ্চিত করা এবং তিনি আশ্বস্ত করেছেন যে মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ হবে। আর শেখ হাসিনার মামলায় আজকে এই মামলার যে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর তাকে জেরা করছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী। এই জেরা আরও কয়েকদিন চলবে বলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমাদেরকে জানিয়েছেন। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় নবম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। তো এই ছিল মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। সময় সংবাদে আরও থাকছে। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব প্রবারণা পূর্ণিমা। দেশ ও দশের মঙ্গল কামনায় ভক্ত অনুরাগীরা সতর্ক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাজধানী সোনারগাঁও হোটেলে সকাল 10টায় শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। মোট ভোটার কাউন্সিলর 191 জন হলেও 48 ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে 16 প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন 12 পরিচালক। কিছুক্ষণ আগে বিসিবি নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সভাপতি পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাবেক এই ক্রিকেটার। নির্বাচিত হলে জাতীয় দলকে ঘিরেই মূল পরিকল্পনা সাজানোর কথা বলেন তিনি। আগে কখনো নির্বাচনও করি, নির্বাচনে অংশগ্রহণ করিও নি, সো যাই দেখছি সব নতুন আর কি। ভালো লাগছে, অনেক সতীর্থরা আছে এখানে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকরা এসছে, ক্লাবের লোকরা এসছে, অল দ্য স্টেক হোল্ডার্স আছে এখানে, তো ভালো লাগছে সবার সাথে। এক্সাইটমেন্ট তো থাকবে দুটো, একটা হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করছি, আমি নিজেও নির্বাচনে দাঁড়িয়েছি, সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। মেন কাজ হচ্ছে বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশের ক্রিকেট। এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন রিপোর্টার তারেক হাসান শিবুল। বিসিবি নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এখন পর্যন্ত পরিস্থিতির কথা বলি, 12টারও বেশি বেজে গেছে। 10টা থেকে শুরু হয়েছে, 11টা সাড়ে 11টা নাগাদ আমরা যেমনটা দেখেছি যে 3টি ক্যাটাগরিতে ভোট হচ্ছে। সেই 3 ক্যাটাগরিতে খুব বেশি সংখ্যক আসলে ভোট পড়েনি। আমরা যেমনটা দেখেছিলাম কিছুক্ষণ আগে, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি ভোট প্রয়োগ করেছেন। পাশাপাশি দেখেছি যারা সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা ভোট প্রদান করেছেন। মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্যাটাগরি 3 থেকে পরিচালক পদে, তিনি তো আছেনই, তার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে দেবব্রত পাল তিনিও আসলে উপস্থিত রয়েছেন। তবে ভোটারদের উপস্থিতি সকাল অর্থাৎ 10টা থেকে 11টা পর্যন্ত যেরকম পরিস্থিতি ছিল তার থেকে কিছুটা আসলে বেড়েছে। এখন ধীরে ধীরে আসলে কাউন্সিলররা, বিভিন্ন ক্যাটাগরির কাউন্সিলররা আসছেন এবং কি তাদের ভোট প্রয়োগ করছেন। একটি পক্ষ আসলে এই ভোট থেকে নিজেদেরকে উইথড্র করে নিলেও আসলে এখন পর্যন্ত বা বেলা
11:30 পর থেকে পরিস্থিতি যেমনটা হচ্ছে খানিকটা উৎসব মুখর আমেজ কিন্তু বিরাজ করছে এখানে ভোটকে কেন্দ্র করে। পাশাপাশি যদি একটু বলি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং কি ক্যাটাগরি 3 থেকে যে নির্বাচন প্রক্রিয়াটা চলমান রয়েছে, ক্যাটাগরি 1-এ আসলে মূলত 2টি বিভাগে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে, সেটি হচ্ছে রাজশাহী এবং কি ঢাকায়। যদিও ঢাকা বিভাগ থেকে যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন 3 নাম্বার, তিনি আসলে তার প্রতিদ্বন্দ্বী বা ভোট বর্জন করেছেন। তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে 2 জনই মূলত এই বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হবেন, সেটা ধারণা বা অনুমান করাই যায় আমিনুল ইসলাম বুলবুল এবং কি নাজমুল আবেদিন ফাহিম। তাছাড়া আমরা দেখছি যে যেই ক্লাব ক্যাটাগরির লড়াইটা, সেটা আসলে বেশ জমজমাট এবং কি আমরা ক্লাব প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু আসছেন, ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত আসলে বলতে হয় যে বিসিবি নির্বাচনের এই ছিল সবশেষ খবর। জানছিলাম বিসিবি নির্বাচনের সবশেষ খবর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। প্লাবিত হয়েছে ওইসব জেলার অন্তত 5টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। সকাল থেকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হুমকির মুখে পড়েছে ফ্লাড বাইপাস সহ ঘরবাড়ি ও স্থাপনা। এদিকে কুড়িগ্রামে দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে অন্তত 10টি পয়েন্টে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার রাত থেকে সদরের বানিয়াপাড়া এলাকার দুধকুমারের ভাঙনের কবলে পড়া বসত বাড়ি সরিয়ে নিয়েছে অন্তত 50টি পরিবার। ভাঙন হুমকিতে কয়েকশো পরিবার। এছাড়া রংপুর, নীলফামারীতেও একই পরিস্থিতি দেখা দিয়েছে। আমাদের সবকিছু নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা এই যে ঘর ভাঙতেছি, ঘর বাড়ি, এগুলো কোনো জায়গায় নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। 100 বাড়ি ভাঙার পরেও তো মানে এখনো সময় পাচ্তেছি না, খাবারও সময় পাচ্তেছি না। কীভাবে আল্লাহ কোথায় কিনে রাখবে, কিনে চলাইবে, আমি কিছু বুঝতে পারছি না। কীভাবে ভয়াবহটা আসবে আসলে আমরা মানুষও কল্পনা করতে পারিনি। অনেকে এখনো খবরে পারেনি, অনেকে খবর পাওয়া আসি দেখতেছে। প্রশাসনিক কর্মকর্তা জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এই বিষয়টা দেখে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া যায়। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল ও কুড়িগ্রামে বাদশা সৈকত। প্রথমে যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, তিস্তায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় নদী পাড়ের হাজার হাজার মানুষের বোবা কান্না। আমি আপনাদেরকে একটু বিষয় বলে রাখি যে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং যেই 4টি জেলা রয়েছে সেই 4টি জেলায় কিন্তু প্রায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়েছে। উল্টোদিকে কুড়িগ্রামে দেখেছি যে তীব্র নদী ভাঙনও কিন্তু দেখিয়েছেন আমাদের সময় সংবাদের ক্যামেরার চোখে আমাদের সহকর্মী বাদশা সৈকত। আমি এই মুহূর্তে আছি লালমনিরহাটের আদিতমারি উপজেলায়। সেখানে কিন্তু আমরা দেখেছি যে স্কুল, কলেজ এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু কোমর সমান পানির মধ্যে একেবারে তলিয়ে গেছে। মানুষের কিন্তু ফসলি জমির ক্ষতি হয়েছে। এছাড়াও মাছের যে ঘের রয়েছে সেগুলো কিন্তু পানির মধ্যে তলিয়ে যাওয়ার কারণে মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। এবং আমরা এখানকার এসে স্থানীয় যারা মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন, এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের ত্রাণ, শুকনো খাবার কিন্তু তারা পাননি এবং তাদের কষ্টের কথা কিন্তু তারা বারবার বলছেন এবং কোনো জনপ্রতিনিধিও তাদের সঙ্গে এসে কোনো ধরনের কথা বলেনি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু কোনো ধরনের সহযোগিতা বা সাহায্য কোনো কিছু পাননি। এই মহিষখোঁচা গ্রামটিতে কিন্তু আমরা দেখেছি একটি মসজিদ এবং 3টি স্কুল রয়েছে এবং স্কুলগুলোতে আপনারা যদি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি, স্কুলগুলোতে গবাদি পশু রাখা হয়েছে। এখানের স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের বাসায় কোমর সমান পানি ওঠানোর কারণে কিন্তু এই গবাদি পশুগুলো স্কুলে রাখা হয়েছে। পাশাপাশি গতকাল রাত থেকে যখনই কিন্তু এই তিস্তার পানি বাড়তে শুরু করে তখন থেকে কিন্তু তাদের মধ্যে ভয় কাজ করে, উৎকণ্ঠা কাজ করে এবং গত রাত থেকে এখন পর্যন্ত কিন্তু এই তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ যারা পানিবন্দী রয়েছেন তাদের কারো পেটে কিন্তু খাবার যায়নি, কারণ পানিতে তলিয়ে গেছে তাদের চুলা, রান্নাবান্না সব আসবাবপত্র। এবং আরেকটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে তিস্তা পাড়ের মানুষের যেই রাস্তাঘাট, সেই রাস্তাঘাটও কিন্তু একদম ভেঙে গেছে। ইস্পাত বাঁধ সেটাও কিন্তু ভেঙে গিয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা কিন্তু নিজেদের সহযোগিতায়, নিজেদের অর্থায়নে তারা কিন্তু বস্তাতে বালু ভরিয়ে কিন্তু রাস্তা মেরামতের চেষ্টা করছে।
এবং এই মুহূর্তে কিন্তু তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কাউনিয়া ব্যারেজ পয়েন্টে, এবং ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমা 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু তাতে করে কিন্তু মানুষের কষ্টেও কিন্তু সীমা পরিসীমা একেবারে থাকছে না। সবকিছু মিলে উল্টো দিকে কিন্তু কুড়িগ্রামে আমরা দেখেছি তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা সৈকত। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়নের যে বানিয়াপাড়া গ্রাম, সেই বানিয়াপাড়া গ্রামের যে দুধকুমার নদীর উপরের যে গ্রামটি, সেই গ্রামটিতে এখানে আসলে গতকাল রাত থেকে স্থানীয়রা যেটি জানিয়েছেন যে গত রাতে হঠাৎ করেই কিন্তু উজান থেকে যে পানি, সেই পানি নেমে আসে এবং তীব্র স্রোত বইতে থাকে। সেই স্রোতের কারণে কিন্তু এখানে যে ভাঙন, সেই ভাঙনে কিন্তু ইতিমধ্যে এই গ্রামটির প্রায় 50টির মতো বাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। এবং এছাড়াও যদি দেখায় যে এই নদীর কিনারের পরেও একটু দূরে যাদের ঘরবাড়ি রয়েছে, সেই ঘরবাড়িগুলো কিন্তু সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা, কারণ ভাঙনের তীব্রতা এত বেড়েছে। এই নদ নদীর পানি বৃদ্ধির ফলে সেই ভাঙনের তীব্রতায় কিন্তু তাদের যে গাছপালা রয়েছে, সেই গাছপালা এবং বাড়ির যে আসবাবপত্র, সে সব কিছুই কিন্তু পর্যায়ক্রমে সরিয়ে নিচ্ছেন এবং তারা বিভিন্ন লোকজনের সহায়তায় কিন্তু তারা এটি করছেন, যে তাদের সহযোগিতা করছেন। যে আমি এই ক্ষতিগ্রস্ত যে লোকজন, তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে তারা যে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন, সেই সরিয়ে নেওয়া ঘরবাড়ি আসলে তারা অস্থায়ীভাবে অন্যের জায়গায় তারা রাখছেন এবং তাদের যে স্থায়ীভাবে যাওয়ার সেই জায়গাটুকু কিন্তু তাদের নেই। এবং এই অবস্থায় কিন্তু এরকম অবস্থা চলতেছে। এবং আমি স্থানীয় লোকজন আরও যেটি ক্ষোভ প্রকাশ করেছেন যে এখানে আসলে ভাঙন রোধে কিছু বালু ভর্তি জিও ব্যাগ দেয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে, কিন্তু সেই জিও ব্যাগগুলো সময় মতো ফেলা হয়নি। না ফেলার কারণে কিন্তু এই অসংখ্য পরিবার ক্ষতির মুখে পড়েছেন। এবং আমি যেটি খোঁজ নিয়েছি যে এই দুধকুমারের অববাহিকার আরও বিভিন্ন পয়েন্টে কিন্তু এই ভাঙন অব্যাহত রয়েছে এবং ভাঙনের বিভিন্ন পয়েন্টে কিন্তু এভাবেই এই একই চিত্র, এই ঘরবাড়ি সরানোর। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর ভাঙন পরিস্থিতির সর্বশেষ। লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে নদী ভাঙনের খবর জানছিলাম। টিকিট কাউন্টার থেকে শুরু করে বহির্বিভাগে থাকা চিকিৎসকের রুমের সামনে রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এই চিত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের। শয্যা সংকটে ফিরে যান অনেকেই। এমআরআই, সিটি স্ক্যান কিংবা ভর্তির জন্য অপেক্ষা করতে হয় 2 থেকে 3 মাস। স্নায়ু চিকিৎসায় একমাত্র বিশেষায়িত হাসপাতাল হওয়ায় সারা দেশের রোগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা। পরিচালক বলছেন, নতুন ভবন চালু হলে অভিযোগ ও সংকট কমবে। শরীফ রুবেলের ক্যামেরায় সাইফুল রুদ্রর প্রতিবেদন। 2012 সালে রাজধানীর আগারগাঁওয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে রোগীদের কাছে আস্থার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। শিশু থেকে বৃদ্ধ সারা দেশের স্নায়ু রোগীরা চিকিৎসা নিতে ছুটে আসেন এখানে। তবে সেবা নেওয়ার প্রতিটি ধাপে দীর্ঘ সময় অপেক্ষার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক না থাকার অভিযোগ রোগীদের। আমরা মানিকগঞ্জ থেকে সকাল 9টা বাজে আসছি, আসা সামনে সিরিয়ালে দাঁড়াইছি 3 ঘন্টা। ভর্তি জোর করে নিলাম, 2 মাস লাগে এখানে ভর্তি হইতে। 2 মাসে আমার রোগী মারাও যাইতে পারে। 11টা থেকে দাঁড়ায় রয়েছি, অনেক সিরিয়াল। রোগীর সংখ্যা যে পরিমাণ, সেখানে ডাক্তারের সংখ্যা অপ্রতুল। 2 মাস পরে ডেট দিছিল, এখন আসছে। টিকিট কাটতে ওখানে 2 ঘন্টা লাগছে, আর এখানে আসে ডাক্তার দেখানোর জন্য দাঁড়ায় রয়েছি 2 ঘন্টা লাগছে। 4 ঘন্টা হয়ে গেছে এই সিরিয়ালে দাঁড়াই রয়েছি, একটু বসার জায়গা নাই। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্যাথোলজি, রেডিওলজি, ইমেজিং সহ অন্য বিভাগগুলোতে গাণিতিক হারে বাড়তে থাকে রোগীর চাপ। রোগী ভর্তি থেকে শুরু করে এমআরআই, সিটি স্ক্যান ও অপারেশনের জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন। 3 মাস আগে দিছি, এইখানে আসছি, আসার পরে সিরিয়াল আজকে পাইছি। 3 মাস সিরিয়াল দিয়েছে, আমরা আজকে সিরিয়াল পাইছি। ভিতরে বলছি, আমার সাথে তর্ক বিতর্ক হচ্ছে, পরে আমার বয়স আপনি জানগা। চিকিৎসকরা বলছেন, গত 13 বছরে এই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে প্রায় 6 গুণ। আমাদের দেখা উচিত 50টা রোগী ম্যাক্সিমাম, কিন্তু আমরা দেখতেছি প্রায় 300-400 রোগী এক একজন। আমরা রোগীকে পর্যাপ্ত সময় দিতে পারতেছি না, ঠিক এই একটা কারণে। অভিযোগের সত্যতা স্বীকার করে হাসপাতালের যুগ্ম পরিচালক জানান, হাসপাতালের কার্যক্রম বাড়াতে কাজ করছে কর্তৃপক্ষ। রোগীদের যে অভিযোগ, এটি অবশ্যই আমরা আমলে নিয়েছি এবং আশা করি আমরা ওই হাসপাতালটি যখন আমাদের ফুল চালু হয়ে যাবে, তখন এই অভিযোগটি অনেকাংশেই আমরা কমে আসবে। পরিচালক বলছেন, নতুন ভবন চালু হলে অভিযোগ ও সংকট অনেকাংশে কমে আসবে। সিটি এমআরআই এই মেশিনগুলো প্রায় 2-4টে সিটি এমআরআই মেশিন আছে। এই মেশিনগুলো আমাদের ইনস্টল হয়ে গেছে এবং অলরেডি ফাংশনিং। আমাদের এই বিল্ডিংয়ে যে নিউরোলজি, নিউরোসার্জারি, পেডিয়াট্রিক নিউরোলজি,
ফিজিক্যাল মেডিসিন, রেডিওলজি, এই ডিপার্টমেন্টগুলো আবার সিমিলারলি আমরা ওখানেও আমরা প্লেস করি, যার ধরুন আমাদের যে কোনো রোগীর ইনভেস্টিগেশন করতে যে একটা লম্বা কিউ থাকে সেটাও অনেকখানি হ্রাস পাবে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের মার্চে নতুন ভবনের কার্যক্রম শুরু হবে বলেও জানান পরিচালক, যেখানে স্নায়ুরোগীদের জন্য থাকবে বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, পদ্ধতি ও প্রযুক্তির সমন্বয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দেশে দ্রুত বাড়ছে কোটিপতির সংখ্যা, এমন তথ্যই মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। গেল জুন শেষে কোটি টাকার ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে 1,27,336টিতে, অথচ 6.5 বছর আগেও এই সংখ্যা ছিল মাত্র 19,163টি। বাংলাদেশ ব্যাংক একে ইতিবাচক হিসেবে দেখলেও অর্থের উৎস খুঁজে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। আয় বৈষম্য বেড়ে যেমন দেশের মোট সম্পদের 30% বেশি পুঞ্জীভূত হয়েছে 5% শীর্ষ ধনীর হাতে, তেমনি সবচেয়ে গরিব 5% মানুষের মোট সম্পদের পরিমাণ 0.78% থেকে নেমেছে 0.37%। বিবিএসের দেয়া আয় বৈষম্য বৃদ্ধির এই চিত্র আরও ফুটে উঠেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, কোটি টাকার বেশি অর্থ রয়েছে গেল জুন শেষে দেশে এমন ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে 1,27,336টিতে। মাত্র 3 মাসে বেড়েছে প্রায় 6,000টি। অথচ 2020 সালে ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্টধারীর সংখ্যা 93,890টি, আর 2008 সালে ছিল মাত্র 19,163টি। বড়লোক যারা ছিল, দ্য সো কল্ড রিচ, আরও বড়লোক হয়েছে, তারাই কিন্তু সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে। শ্রেণীকৃত ঋণ করার পিছনেই তারাই আছে। কিন্তু মধ্যবিত্ত পরিবার, ফিক্সড ইনকাম গ্রুপ বা লোয়ার ইনকাম গ্রুপ, তাদের তো আমি কোনো রকম কোনো উন্নতি আমার চোখে ওরকম পড়ে না। বাংলাদেশ ব্যাংক বলছে, রাজনৈতিক সহ বেশ কিছু কারণে ব্যাংক বিমুখ আমানতকারী আবার সঞ্চয় হিসাবে জমা রাখতে শুরু করেছেন, আর এতেই বাড়ছে কোটিপতি। ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা যখন ভালো ব্যবসা করবেন, মুনাফা করবেন অধিক, স্বাভাবিকভাবে সেটা যখন ব্যাংকের তার অ্যাকাউন্টে এটা রিফ্লেকশন হবে, সে নতুন করে ইতিপূর্বে সে করোড়পতির তালিকায় ছিলেন না কোটিপতি, এখন সে কোটিপতি ট্রিট করছেন। রকেট গতিতে দেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধির হিসাব দেখে হঠাৎ কারোর ভাগ্যের পরিবর্তন হলো কিনা তা খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেকেই প্রধান অর্থনীতিবিদ। পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা উচিত এই টাকাটার উৎসটা কোথা থেকে আসছে, তাই না? এটা যদি দেখা যায় যে না, এটা বৈধ উৎস থেকে টাকাটা আসছে, তাহলে তো সেটা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। কিন্তু যদি অবৈধ উৎস হয়, তাহলে অবশ্যই সেগুলো বিরুদ্ধে এটা আরও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল মার্চ শেষে ব্যাংকে মোট আমানতের পরিমাণ ছিল 19,23,504 কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে 19,96,583 কোটি টাকায়। এ সময় নতুন ব্যাংক হিসাব খোলা হয়েছে প্রায় 32,95,000। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আয়োজনে চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করেন ভক্ত ও অনুরাগীরা। উৎসব নির্বিঘ্ন করতে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আত্মশুদ্ধির আশায় মোমবাতি জ্বালান ভক্তরা। অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করতে দেশের বিভিন্ন স্থানে প্রবারণা পূর্ণিমা উৎসব। সোমবার সকাল থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি বিভিন্ন বিহারে সাজ সাজ রব। নানা রঙের পোশাকে পুণ্যার্থীদের ভিড়ে পরিণত হয় মিলন মেলায়। ধর্মীয় রীতি মেনে বৌদ্ধ পূজা, প্রদীপ পূজা, অষ্ট পরিষ্কার, সংঘদান, হাজার প্রদীপ দান সহ নানা আচার পালন করেন ভক্তরা। বিহারে এসে বুদ্ধ পূজা তুলেছি, সোয়াং দান করেছি, বাসায় সবাই মিলে পিঠা বানায়, তারপর হচ্ছে রাতের বেলা ফানুস ওড়ায়। পরে ভিক্ষুদের উদ্দেশ্যে অর্থ ও অন্নদান সহ ফুল পূজা দেন বৌদ্ধরা। অহিংসা ও পাপ কর্ম থেকে বিরত থাকার মন্ত্রে দীক্ষিত হন ভক্ত ও অনুরাগীরা। আগামী দিনে আমরা যাতে আরো ভালোভাবে প্রবারণা এবং জীবনদান পালন করতে পারি। পাহাড়ি বাঙালি সবাই ভাই ভাই একসাথে যাতে অবস্থান করতে পারে সারা বাংলাদেশের মানুষ। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত 3 মাস বর্ষবাস শেষে বৌদ্ধ সম্প্রদায় প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করে থাকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ।
হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের খুব শীঘ্রই মুক্তি দেয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আজ মিশরে শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন হামাস ও ইসরায়েল, যেখানে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরাও। এদিকে ইসরায়েলি হামলায় একদিনে 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার 20 দফা প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার গাজার আল মাওয়াসি সহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী, এতে হতাহত হন অনেকে। ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মিদের শিগগিরই মুক্তি দেয়া হতে পারে। গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে জোর দিচ্ছে জার্মানি। রোববার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, ট্রাম্পের গাজা পরিকল্পনার থেকে ভালো আর কিছু হতে পারে না। মিশরে সোমবার হতে যাচ্ছে হামাস ইসরায়েল শান্তি চুক্তি আলোচনা। কাতার থেকে কায়রো পৌঁছেছেন হামাসের প্রধান আলোচক খালিল আল হাইয়া, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের পাশাপাশি জেরেড কুশনার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেবেন এই আলোচনায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এআই ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিদের। সুন্দর ভোট আয়োজনের গণমাধ্যমের সহযোগিতা চাইলেন সিইসি। এবং জুলাই হত্যা মামলায় হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা, পালিয়ে থেকে বিচার এড়ানো যাবে না, হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। এ ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।